মুশকিলে পড়ে গেছি। যখন ও ছিল না তখন ছিলই না, কোনো ভাবনাই ছিল না। এখন ও কোথা থেকে এসে আমার ঘর জুড়ে বসলো। ও চলে গেলে আমার এ ঘর যেন আর ঘরই থাকবে না। কবিরাজ মশাই, আপনি কি মনে করেন ওকে? ওর ভাগ্যে যদি আয়ু থাকে তাহলে দীর্ঘকাল বাঁচতেও পারে, কিন্তু আয়ুর্বেদে যেমন লিখেছে তাতে তো। বলেন কি? শাস্ত্রে বলছেন পৈত্তিকান সন্নিপাজ্যান কফবাত সমুদ্ভবান। থাক থাক, আপনি আর ওই শ্লোকগুলো আওড়াবেন না, ওতে আরও আমার ভয় বেড়ে যায়। এখন কি করতে হবে সেইটাই বলে দিন। খুব সাবধানে রাখতে হবে। সে তো ঠিক কথা, কিন্তু কি বিষয়ে সাবধান হতে হবে সেইটা স্থির করে দিয়ে যান। আমি তো পূর্বেই বলেছি ওকে বাইরে একদম যেতে দিতে পারবেন না। ছেলে মানুষ, ওকে দিনরাত ঘরের মধ্যে ধরে রাখা যে ভারী শক্ত। তা কি করবেন বলেন? এই শরৎকালের রৌদ্র আর বায়ু দুই ওই বালকের পক্ষে বিষবৎ। কারণ কি না শাস্ত্রে বলছে অপস্মারে জ্বরে কাশে কামলায়াং ঘলিমকে। থাক থাক, আপনার শাস্ত্র থাক, তাহলে ওকে বন্ধ করে রেখে দিতে হবে, অন্য কোনো উপায় নেই? কিছু না, কারণ পবনে তপনে চৈব। আপনার ও চৈব নিয়ে আমার কি হবে বলেন তো? ও থাক না, কি করতে হবে সেইটা বলে দিন। কিন্তু আপনার ব্যবস্থা বড় কঠোর। রোগের সমস্ত দুঃখ ও বেচারা চুপ করে সহ্য করে, কিন্তু আপনার ওষুধ খাবার সময় ওর কষ্ট দেখে আমার বুক ফেটে যায়। সেই কষ্ট যত প্রবল তার ফলও তত বেশি। তাই তো মহর্ষি চাবন বলেছেন ভেষজং হিতবাকঞ্চ তিক্তং আশুফল প্রদং। আজ তবে উঠি দত্তমশাই। এই রে, ঠাকুরদা আসছে, সর্বনাশ করলে। কেন? আমাকে তোমার ভয় কিসের? তুমি যে ছেলেখা বাবার সর্দার। তুমি তো ছেলেও নও, তোমার ঘরেও ছেলে নেই, তোমার খ্যাপবার বয়সও গেছে। তোমার ভাবনা কি? ঘরে যে ছেলে একটি এনেছি। সে কি রকম? আমার স্ত্রী যে পোষ্যপুত্র নেবার জন্য ক্ষেপে উঠেছিল। সে তো অনেক দিন থেকে শুনছি, কিন্তু তুমি যে নিতে চাও না। জানো তো ভাই, অনেক কষ্টে টাকা করেছি, কোথা থেকে পরে ছেলে এসে আমার বহু পরিশ্রমের ধন বিনা পরিশ্রমে ক্ষয় করতে থাকবে, সে কথা মনে করলে আমার খারাপ লাগতো। কিন্তু এই ছেলেটিকে আমার কীরকম যেন লেগে গিয়েছে। তাই এর জন্য যত টাকা খরচ করছো ততই মনে হচ্ছে যেন টাকার পরম ভাগ্য। আগে টাকা রোজগার করতুম, সে কেবল একটা নেশার মতো ছিল, না করে কোনো মতে থাকতে পারতুম না। কিন্তু এখন যা করছি সবই ওই ছেলে পাবে জেনে উপার্জনে ভারী একটা আনন্দ পাচ্ছি। বেশ বেশ ভাই, ছেলেটি কোথায় পেলে বলো দেখি। আমার স্ত্রীর গ্রাম সম্পর্কের ভাইপো, ছোটবেলা থেকে বেচারার মা নেই, আবার সেদিন তার বাপও মারা গেছে। আহা, তবে তো আমাকে তার দরকার আছে। কবিরাজ বলেছে তার ওইটুকু শরীরে একসঙ্গে বাত পিত্ত শ্লেষ্মা যেরকম প্রকোপিত হয়ে উঠেছে, তাতে তার আর বড় আশা নেই। এখন একমাত্র উপায় তাকে কোনো রকমে এই শরতের রৌদ্র আর বাতাস থেকে বাঁচিয়ে ঘর বন্ধ করে রাখা। ছেলেগুলোকে ঘরে বার করাই তো তোমার এই বুড়ো বয়সে খেলা, তাই তোমাকে ভয় করি। মিছে বলনি, একেবারে ভয়ানক হয়ে উঠেছি আমি, শরতের রৌদ্র আর হাওয়ারই মতো। কিন্তু ভাই, ঘরে ধরে রাখবার মতো খেলাও আমি কিছু জানি। আমার কাজকর্ম একটু সেরে আসি, তারপরে ওই ছেলেটির সঙ্গে আমি ভাগ করে নেব। পিসেমশাই, কি অমল? আমি কি ওই উঠোনটাতেও যেতে পারবো না? না বাবা। ওই যেখানটাতে পিসিমা জাতা দিয়ে ডাল ভাঙেন, ওই দেখো না, যেখানে ভাঙা ডালের খুঁটগুলি দুই হাতে তুলে নিয়ে লেজের উপর ভর দিয়ে বসে কাঠবিড়ালি কুটুস কুটুস করে খাচ্ছে, ওখানে আমি যেতে পারবো না? না বাবা। আমি যদি কাঠবিড়ালি হতুম তবে বেশ হতো, কিন্তু পিসেমশাই আমাকে কেন বেরোতে দেবে না? কবিরাজ যে বলেছে
বাইরে গেলে তোমার অসুখ করবে। কবিরাজ কেমন করে জানলে? বলো কি অমল, কবিরাজ জানবে না? সে যে এত বড় বড় পুঁথি পড়ে ফেলেছে। পুঁথি পড়লেই কি সমস্ত জানতে পারে? বেশ, তাও বুঝি জানো না? হ্যাঁ, আমি যে পুঁথি কিছুই পড়িনি, তাই জানি না। দেখো, বড় বড় পণ্ডিতরা সব তোমারই মতো, তারা ঘর থেকে তো বেরোয় না। বেরোয় না? না, কখন বেরোবে বলো? তারা বসে বসে কেবল পুঁথি পড়ে, আর কোনো দিকেই তাদের চোখ নেই। অমলবাবু, তুমি বড় হয়ে পণ্ডিত হবে, বসে বসে এই এত বড় বড় সব পুঁথি পড়বে, সবাই দেখে আশ্চর্য হয়ে যাবে। না না পিসেমশাই, তোমার দুটি পায়ে পড়ি, আমি পণ্ডিত হব না। পিসেমশাই, আমি পণ্ডিত হব না। সে কি কথা অমল? যদি পণ্ডিত হতে পারতুম তাহলে আমি তো বেঁচে যেতুম। আমি যা আছে সব দেখব, কেবলই দেখে বেড়াবো। শোনো একবার। দেখবে কি? দেখবার এত আছেই বা কি? আমাদের জানলার কাছে বসে সেই যে দূরে পাহাড় দেখা যায়, আমার ভারী ইচ্ছে করে ওই পাহাড়টা পার হয়ে চলে যাই। কি পাগলের মতো কথা! কাজ নেই, কম্ম নেই, খামোকা পাহাড়টা পার হয়ে চলে যায়? কি যে বলো তা ঠিক নেই। পাহাড়টা যখন মস্ত বেড়ার মতো উঁচু হয়ে আছে, তখন তো বুঝতে হবে ওটা পেরিয়ে যাওয়া বারণ। নইলে এত বড় বড় পাথর জড়ো করে এত বড় একটা কাণ্ড করার দরকার কি ছিল? পিসেমশাই, তোমার কি মনে হয় ও বারণ করছে? আমার ঠিক বোধ হয় পৃথিবীটা কথা কইতে পারে না, তাই অমনি করে নীল আকাশে হাত তুলে ডাকছে। অনেক দূরের যারা ঘরের মধ্যে বসে থাকে, তারাও দুপুরবেলা একলা জানালার ধারে বসে ওই ডাক শুনতে পায়। পণ্ডিতরা বুঝি শুনতে পায় না? তারা তো তোমার মতো খ্যাপা নয়, তারা শুনতেও চায় না। আমার মতো খ্যাপা আমি কালকে একজনকে দেখেছিলুম। সত্যি নাকি? কিরকম শুনি? তার কাঁধে এক বাঁশের লাঠি, লাঠির আগায় একটা পুঁটুলি বাঁধা, তার বাঁ হাতে একটা ঘটি, পুরনো একজোড়া নাগরা জুতো পরে সে এই মাঠের পথ দিয়ে ওই পাহাড়ের দিকে যাচ্ছিল। আমি তাকে ডেকে জিজ্ঞাসা করলুম, তুমি কোথায় যাচ্ছ? সে বললে, কি জানি, যেখানে হয়। আমি জিজ্ঞাসা করলুম, কেন যাচ্ছ? সে বললে, কাজ খুঁজতে যাচ্ছি। আচ্ছা পিসেমশাই, কাজ কি খুঁজতে হয়? হয় বই কি, কত লোক কাজ খুঁজে বেড়ায়। বেশ তো, আমিও তাদের মতো কাজ খুঁজে বেড়াবো। খুঁজে যদি না পাও? খুঁজে যদি না পাই তো আবার খুঁজবো। তারপরে সেই নাগরা জুতো পরা লোকটা চলে গেল। আমি দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলুম। সেই যেখানে ডুমুর গাছের তলা দিয়ে ঝর্ণা বয়ে যাচ্ছে, সেইখানে সে লাঠি নামিয়ে রেখে ঝর্ণার জলে আস্তে আস্তে পা ধুয়ে নিলে। তারপরে পুঁটুলি খুলে ছাতু বের করে জল দিয়ে মেখে নিয়ে খেতে লাগলো। খাওয়া হয়ে গেলে আবার পুঁটুলি বেঁধে ঘাড়ে করে নিলে। পায়ের কাপড় গুটিয়ে নিয়ে সেই ঝর্ণার ভিতর নেমে জল কেটে কেটে কেমন পার হয়ে চলে গেল। পিসিমাকে বলে রেখেছি ওই ঝর্ণার ধারে গিয়ে একদিন আমি ছাতু খাবো। পিসিমা কি বললে? পিসিমা বললেন, তুমি ভালো হও, তারপর তোমাকে ওই ঝর্ণার ধারে নিয়ে গিয়ে ছাতু খাইয়ে আনবো। কবে আমি ভালো হব? আর তো দেরি নেই বাবা। দেরি নেই, ভালো হলেই কিন্তু আমি চলে যাব। কোথায় যাবে? কত বাঁকা বাঁকা ঝর্ণার জলে আমি পা ডুবিয়ে ডুবিয়ে পার হতে হতে চলে যাব। দুপুরবেলায় সবাই যখন ঘরে দরজা বন্ধ করে শুয়ে আছে, তখন আমি কোথায় কত দূরে কেবল কাজ খুঁজে খুঁজে বেড়াতে বেড়াতে চলে যাব। আচ্ছা বেশ, আগে তুমি ভালো হও, তারপরে তুমি। তারপর আমাকে পণ্ডিত হতে বলো না পিসেমশাই। তুমি কি হতে চাও বলো? এখন আমার কিছু মনে পড়ছে না। আচ্ছা, আমি ভেবে বলবো। কিন্তু তুমি অমন করে যে সে বিদেশি লোককে ডেকে ডেকে কথা বলো না। বিদেশি লোক আমার ভারী ভালো লাগে। যদি তোমাকে ধরে নিয়ে যেত?
তাহলে তো সে বেশ হতো, কিন্তু আমাকে তো কেউ ধরে নিয়ে যায় না, সবাই কেবল বসিয়ে রেখে দেয়। আমার কাজ আছে, আমি চললুম। কিন্তু বাবা দেখো, বাইরে যেন বেরিয়ে যেও না। যাব না, কিন্তু পিসেমশাই, রাস্তার ধারের এই ঘরটিতে আমি বসে থাকি। দইওয়ালা, দইওয়ালা, ও দইওয়ালা। ডাকছো কেন? দই কিনবে? কেমন করে কিনবো? আমার তো পয়সা নেই। কেমন ছেলে তুমি? কিনবে না তো আমার বেলা বইয়া দাও কেন? আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতুম তো যেতুম। আমার সঙ্গে? হ্যাঁ, তুমি যে কত দূর থেকে হাঁকতে হাঁকতে চলে যাচ্ছ, শুনে আমার মন কেমন করছে। তা বাবা, তুমি এখানে বসে কি করছো? কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে, তাই আমি সারা দিন এইখানেই বসে থাকি। আহা বাছা, তোমার কি হয়েছে? আমি জানি নে, আমি তো কিচ্ছু পড়িনি, তাই আমি জানি নে আমার কি হয়েছে। দইওয়ালা, তুমি কোথা থেকে আসছো? আমাদের গ্রাম থেকে আসছি। তোমাদের গ্রাম? অনেক দূরে তোমাদের গ্রাম? আমাদের গ্রাম সেই 5 মুড়া পাহাড়ের তলায়, শ্যামলী নদীর ধারে। পাঁচমুড়া পাহাড়, শামলি নদী, কি জানি, হয়তো তোমাদের গ্রাম দেখেছি, কবে সে আমার মনে পড়ে না। তুমি দেখেছো? পাহাড় তলায় কোনোদিন গিয়েছিলে নাকি? না, কোনো দিন যাইনি, কিন্তু আমার মনে হয় যেন আমি দেখেছি, অনেক পুরনো কালের খুব বড় বড় গাছের তলায় তোমাদের গ্রাম, একটি লাল রঙের রাস্তার ধারে, না? ঠিক বলেছো বাবা। সেখানে পাহাড়ের গায়ে সব গরু চড়ে বেড়াচ্ছে। কি আশ্চর্য! ঠিক বলছো, আমাদের গ্রামে গরু চড়ে বই কি, খুব চড়ে। মেয়েরা সব নদী থেকে জল তুলে মাথায় কলসি করে নিয়ে যায়, তাদের লাল শাড়ি পরা। বাহ বাহ, ঠিক কথা। আমাদের সব গয়লাপাড়ার মেয়েরা নদী থেকে জল তুলে তো নিয়ে যায়, তবে কিনা তারা সবাই যে লাল শাড়ি পরে তা নয়। কিন্তু বাবা, তুমি নিশ্চয় কোনোদিন সেখানে বেড়াতে গিয়েছিলে? সত্যি বলছি দইওয়ালা, আমি একদিনও যাইনি। কবিরাজ যেদিন আমাকে বাইরে যেতে বলবে, সেদিন তুমি নিয়ে যাবে তো তোমাদের গ্রামে? যাবো বই কি বাবা, খুব নিয়ে যাব। আমাকে তোমার মতো ওই রকম দই বেচতে শিখিয়ে দিও, ওই রকম বাঁক কাঁধে নিয়ে, ওই রকম খুব দূরের রাস্তা দিয়ে। মরে যাই, দই বেচতে যাবে কেন বাবা? এত এত পুঁথি পড়ে তুমি পণ্ডিত হয়ে উঠবে। না না, আমি কখনো পণ্ডিত হব না। আমি তোমাদের রাঙা রাস্তার ধারে, তোমাদের বুড়ো বটের তলায়, গোয়ালপাড়া থেকে দই নিয়ে এসে দূরে দূরে গ্রামে গ্রামে বেচে বেচে বেড়াবো। কীরকম করে তুমি বলো? দই দই দই, ভালো দই। আমাকে সুরটা শিখিয়ে দাও। হা পোড়া কপাল, এ সুরও কি শেখবার সুর? না না, ও আমার শুনতে খুব ভালো লাগে। আকাশের খুব শেষ থেকে যেমন পাখির ডাক শুনলে মন উদাস হয়ে যায়, তেমনি ওই রাস্তার মোড় থেকে ওই গাছের সারের মধ্যে দিয়ে যখন তোমার ডাক আসছিল, আমার মনে হচ্ছিল, কি কি জানি কি মনে হচ্ছিল। বাবা, এক ভাঁড় দই তুমি খাও। আমার তো পয়সা নেই। না 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 না, পয়সার কথা বলো না।
তুমি আমার দই একটু খেলে আমি কত খুশি হব। তোমার কি অনেক দেরি হয়ে গেল? কিচ্ছু দেরি হয়নি বাবা, আমার কোনো লোকসান হয়নি। দই বেচতে যে কত সুখ সে তোমার কাছে শিখে নিলুম। দই দই দই, ভালো দই, সেই পাঁচমুড়া পাহাড়ের তলায় শামলি নদীর ধারে গয়লাদের বাড়ির দই। তারা ভোরের বেলায় গাছের তলায় গরু দাঁড় করিয়ে দুধ দই, সন্ধেবেলায় মেয়েরা দই পাতে, সেই দই। দই দই দই, ভালো দই। এই যে রাস্তায় প্রহরী পায়চারি করে বেড়াচ্ছে। প্রহরী, প্রহরী, একটিবার শুনে যাও না প্রহরী। অমন করে ডাকাডাকি করছো কেন? আমাকে ভয় করো না তুমি? কেন? তোমাকে কেন ভয় করব? যদি তোমাকে ধরে নিয়ে যাই? কোথায় ধরে নিয়ে যাবে? অনেক দূরে, ওই পাহাড় পেরিয়ে? একেবারে রাজার কাছে যদি নিয়ে যাই? রাজার কাছে নিয়ে যাও না আমাকে, কিন্তু আমাকে যে কবিরাজ বাইরে যেতে বারণ করেছে। আমাকে কেউ কোথাও ধরে নিয়ে যেতে পারবে না। আমাকে কেবল দিন রাত্রি এইখানেই বসে থাকতে হবে। কবিরাজ বারণ করেছে? আহা, তাই বটে। তোমার মুখ যেন সাদা হয়ে গেছে, চোখের কোলে কালি পড়েছে, তোমার হাত দুখানিতে শিরগুলি দেখা যাচ্ছে। তুমি ঘন্টা বাজাবে না প্রহরী? এখনো সময় হয়নি। কেউ বলে সময় বয়ে যাচ্ছে, কেউ বলে সময় হয়নি। আচ্ছা, তুমি ঘন্টা বাজিয়ে দিলেই তো সময় হবে। সে কি হয়? সময় হলে তবে আমি ঘন্টা বাজিয়ে দিই। বেশ লাগে তোমার ঘন্টা, আমার শুনতে ভারী ভালো লাগে। দুপুরবেলা আমাদের বাড়িতে যখন সকলেরই খাওয়া হয়ে যায়, পিসেমশাই কোথায় কাজ করতে বেরিয়ে যান, পিসিমা রামায়ণ পড়তে পড়তে ঘুমিয়ে পড়েন, আমাদের খুদে কুকুরটা উঠোনের ওই কোণে ছায়ায় লেজের মধ্যে মুখ গুজে ঘুমোতে থাকে, তখন তোমার ওই ঘন্টা বাজে। ঢং 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 ঢং। তোমার ঘন্টা কেন বাজে? ঘন্টা এই কথা সবাইকে বলে সময় বসে নেই, সময় কেবলই চলে যাচ্ছে। কোথায় চলে যাচ্ছে? কোন দেশে? সেই কথা কেউ জানে না। সে দেশ বুঝি কেউ দেখে আসেনি? আমার ভারী ইচ্ছে করছে ওই সময়ের সঙ্গে চলে যাই, যে দেশের কথা কেউ জানে না, সেই অনেক দূরে। সে দেশে সবাইকে যেতে হবে বাবা। আমাকেও যেতে হবে? হবে বই কি। কিন্তু কবিরাজ আমাকে যে বাইরে যেতে বারণ করেছে। কোনোদিন কবিরাজি হয়তো স্বয়ং হাত ধরে নিয়ে যাবেন। না না, তুমি তাকে জানো না, সে কেবলই ধরে রেখে দেয়। তার যে ভালো কবিরাজ যিনি আছেন, তিনি এসে ছেড়ে দিয়ে যান। আমার সেই ভালো কবিরাজ কবে আসবেন? আমার যে আর বসে থাকতে ভালো লাগছে না। অমন কথা বলতে নেই বাবা। না, আমি তো বসেই আছি, যেখানে আমাকে বসিয়ে রেখেছে সেখান থেকে আমি তো বেরোই নে। কিন্তু তোমার ওই ঘন্টা বাজে ঢং ঢং ঢং, আর আমার মন কেমন করে। আচ্ছা প্রহরী, কি বাবা? আচ্ছা, ওই যে রাস্তার ওপারের বড় বাড়িতে নিচে উড়িয়ে দিয়েছে, আর ওখানে সব লোকজন কেবলই আসছে যাচ্ছে, ওখানে কি হয়েছে? ওখানে নতুন ডাকঘর বসেছে। ডাকঘর? কার ডাকঘর? ডাকঘর আর কার হবে? রাজার ডাকঘর। এই ছেলেটি দেখছি ভারী মজার। রাজার ডাকঘরে রাজার কাছ থেকে সব চিঠি আসে? আসে বই কি। দেখো,
একদিন তোমার নামেও চিঠি আসবে। আমার নামেও চিঠি আসবে? আমি যে ছেলে মানুষ। ছেলে মানুষকে রাজা এতটুকুটুকু ছোট্ট ছোট্ট চিঠি লেখেন। বেশ হবে, আমি কবে চিঠি পাবো? আমাকেও তিনি চিঠি লিখবেন, তুমি কেমন করে জানলে? তা নইলে তিনি ঠিক তোমার এই খোলা জানলাটার সামনেই অত বড় একটা সোনালি রঙের নিশে নড়িয়ে ডাকঘর খুলতে যাবেন কেন? ছেলেটাকে আমার বেশ লাগছে। আচ্ছা, রাজার কাছ থেকে আমার চিঠি এলে আমাকে এনে দেবে? রাজার যে অনেক ডাকঘর করা আছে, দেখনি বুকে গোল গোল সোনার তকমা পরে তারা ঘুরে বেড়ায়। আচ্ছা, কোথায় তারা ঘোরে? ঘরে ঘরে দেশে দেশে। এর প্রশ্ন শুনলে হাসি পায়। বড় হলে আমি রাজার ডাকঘর করা হব। হা 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 হা, ডাকঘর করা সে ভারী মস্ত কাজ। রোদ নেই, বৃষ্টি নেই, গরিব নেই, বড় মানুষ নেই, সকলের ঘরে ঘরে চিঠি বিলি করে বেড়ানো সে খুব জবর কাজ। তুমি হাসছো কেন? আমার ওই কাজটাই সকলের চেয়ে ভালো লাগছে। না না, তোমার কাজও খুব ভালো। দুপুরবেলা যখন রোদ্দুর ঝা ঝা করে তখন ঘন্টা বাজে ঢং ঢং ঢং। আবার এক একদিন রাত্রে হঠাৎ বিছানায় জেগে উঠে দেখি ঘরের প্রদীপ নিভে গেছে, বাইরের কোন অন্ধকারের ভিতর দিয়ে ঘন্টা বাজছে ঢং ঢং ঢং। ওই যে মোড়ল আসছে, আমি এবার পালাই। ও যদি দেখতে পায় তোমার সঙ্গে গল্প করছি তাহলে মুশকিল বাঁধাবে। কই মোড়ল, কই কই? ওই যে অনেক দূরে, মাথায় একটা মস্ত গোল পাতার ছাতি। ওকে বুঝি রাজা মোড়ল করে দিয়েছে? আরে না, ও আপনি মোড়লি করে। যে ওকে না মানতে চায় ও তার সঙ্গে দিনরাত এমনই লাগে যে ওকে সকলেই ভয় করে। কেবল সকলের সঙ্গে শত্রুতা করেই ও আপনার ব্যবসা চালায়। আজ তবে যাই, আমার কাজ কামাই যাচ্ছে। আমি আবার কাল সকালে এসে তোমাকে সমস্ত শহরের খবর শুনিয়ে যাব। রাজার কাছ থেকে রোজ একটা করে চিঠি যদি পাই তাহলে বেশ হয়। ওই জানলার কাছে বসে বসে পড়ি, কিন্তু আমি তো পড়তে পারি নে। কে পড়ে দেবে? পিসিমা তো রামায়ণ পড়ে। পিসিমা কি রাজার লেখা পড়তে পারে? কেউ যদি পড়তে না পারে জমিয়ে রেখে দেব, আমি বড় হলে পড়ব। কিন্তু ডাকঘর করা যদি আমাকে না চেনে। মোড়ল মশাই, ও মোড়ল মশাই, একটা কথা শুনে যাও। কে রে রাস্তার মধ্যে ডাকাডাকি করে? কোথাকার বাঁদর এটা? তুমি মোড়ল মশাই, তোমাকে তো সবাই মানে। হ্যাঁ হ্যাঁ, মানে বই, খুব মানে। রাজার ডাকঘর করা তোমার কথা শোনে? না শুনে তার প্রাণ বাঁচে? বাস রে, সাধ্যে কি? তুমি ডাকঘর করাকে বলে দেবে আমারই নাম অমল, আমি এই জানালার কাছটাতে বসে থাকি। কেন বলো দেখি? আমার নামে যদি চিঠি আসে। তোমার নামে চিঠি? কে তোমাকে চিঠি লিখবে? রাজা যদি চিঠি লেখে তাহলে? হা 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 হা, এই ছেলেটি তো কম নয়। হা 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 হা, রাজা তোমাকে চিঠি লিখবে? তা লিখবে বই কি, তুমি যে তার পরম বন্ধু। কদিন তোমার সঙ্গে দেখা নয়, রাজা শুকিয়ে যাচ্ছে খবর পেয়েছি। আর বেশি দেরি নেই, চিঠি হয়তো আজই আসে কি কালই আসে। মোড়ল মশাই, তুমি অমন করে কথা করছো কেন? তুমি কি আমার উপর রাগ করেছো? বাস রে, তোমার উপর রাগ করবো? এত সাহস আমার? রাজার সঙ্গে তোমার চিঠি চলে। মাধব দত্তের বড্ড বার বেড়েছে দেখ। 2 পয়সা জমিয়েছে কিনা, এখন তার ঘরে রাজা বাদশার কথা ছাড়া কথা নেই। রোশো না, ওকে মজা দেখাচ্ছি। ওরে ছোড়া, বেশ শীঘ্রই যাতে রাজার চিঠি তোদের বাড়িতে আসে আমি তার বন্দোবস্ত করছি। না না, তোমাকে কিচ্ছু করতে হবে না। কেন রে,
তোর খবর আমি রাজাকে জানিয়ে দেব, তিনি তাহলে আর দেরি করতে পারবেন না, তোমাদের খবর নেওয়ার জন্য এখনই পাইক পাঠিয়ে দেবেন। না, মাধব দত্তের বড্ড আস্পর্ধা, রাজার কানে একবার উঠলে দুরস্ত হয়ে। কে তুমি মল ঝমঝম করতে করতে চলেছ? একটু দাঁড়াও না ভাই। আমার কি দাঁড়াবার জো আছে? বেলা বয়ে যায় যে। তোমার দাঁড়াতে ইচ্ছে করছে না? আমারও এখানে আর বসে থাকতে ইচ্ছে করে না। তোমাকে দেখে আমার মনে হচ্ছে যেন সকালবেলাকার তারা। তোমার কি হয়েছে বলো তো? জানি নে কি হয়েছে, কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে। আহা, তবে বেরিও না, কবিরাজের কথা মেনে চলতে হয়। দুরন্তপনা করতে নেই, তাহলে লোকে দুষ্টু বলবে। বাইরের দিকে তাকিয়ে তোমার মন ছটফট করছে, আমি বরঞ্চ তোমার এই আধখানা দরজা বন্ধ করে দিই। না না, বন্ধ করো না, এখানে আমার আর সব বন্ধ, কেবল এইটুকু খোলা। তুমি কে বলো না, আমি তো তোমাকে চিনি নে। আমি সুধা। সুধা? জানো না, আমি এখানকার মালিনীর মেয়ে। তুমি কি করো? সাজি ভরে ফুল তুলে নিয়ে এসে মালা গাঁথি। এখন ফুল তুলতেই চলেছি। ফুল তুলতে চলেছ, তাই তোমার পা দুটি অমন খুশি হয়ে উঠেছে? যতই চলেছ মল বাজছে ঝম ঝম ঝম। আমি যদি তোমার সঙ্গে যেতে পারতুম, তাহলে উঁচু ডালে যেখানে দেখা যায় না সেইখান থেকে আমি তোমাকে ফুল পেড়ে দিতুম। তাই বই কি, ফুলের খবর আমার চেয়ে তুমি নাকি বেশি জানো? জানি, আমি খুব জানি। আমি 7 ভাই চম্পার খবর জানি। আমার মনে হয় আমাকে যদি সবাই ছেড়ে দেয়, তাহলে আমি চলে যেতে পারি খুব ঘন বনের মধ্যে, যেখানে রাস্তা খুঁজে পাওয়া যায় না, সরু ডালের সব আগায় যেখানে মনুয়া পাখি বসে বসে দোলা খায়, সেইখানে আমি চাপা হয়ে ফুটতে পারি। তুমি আমার পারুল দিদি হবে? কি বুদ্ধি তোমার! পারুল দিদি আমি কি করে হব? আমি যে সুধা, আমি শশী মালিনীর মেয়ে। আমাকে রোজ এত এত মালা গাঁথতে হয়। আমি যদি তোমার মতন এখানে বসে থাকতে পারতুম, তাহলে কেমন মজা হতো। তাহলে সমস্ত দিন কি করতে? আমার বেনে বউ পুতুল আছে, তার বিয়ে দিতুম। আমার পুষি মেনি আছে, তাকে নিয়ে যাই। বেলা বয়ে যাচ্ছে, দেরি হলে ফুল আর থাকবে না। আমার সঙ্গে আর একটু গল্প করো না, আমার খুব ভালো লাগছে। আচ্ছা বেশ, তুমি দুষ্টুমি করো না, লক্ষ্মী ছেলে হয়ে এখানে স্থির হয়ে বসে থাকো। আমি ফুল তুলে ফেরবার পথে তোমার সঙ্গে গল্প করে যাব। আর আমাকে একটি ফুল দিয়ে যাবে? ফুল অমনি কেমন করে দেব? দাম দিতে হবে যে। আমি যখন বড় হব, তখন তোমাকে দাম দেব। আমি কাজ খুঁজতে চলে যাব ওই ঝর্ণা পার হয়ে, তখন তোমাকে দাম দিয়ে যাব। আচ্ছা বেশ। তুমি তাহলে ফুল তুলে আসবে? আসবো। আসবে? আসবো। আমাকে ভুলে যাবে না? আমার নাম অমল। না, ভুলবো না, দেখো মনে থাকবে। তোমরা সব কোথায় যাচ্ছ ভাই? একবার একটুখানি এইখানে দাঁড়াও না। আমরা খেলতে চলেছি। কি খেলবে তোমরা ভাই? আমরা চাষ খেলা খেলবো। এই যে আমাদের লাঙল। আমরা দুইজনে 2 গরু হব। সমস্ত দিন খেলবে? হ্যাঁ, সমস্ত দিন। তারপরে সন্ধ্যের সময় নদীর ধার দিয়ে দিয়ে বাড়ি ফিরে আসবে? হ্যাঁ, সন্ধ্যার সময় ফিরবো। আমার এই ঘরের সামনে দিয়েই ফিরো ভাই। তুমি বেরিয়ে এসো না, খেলবে চলো। কবিরাজ আমাকে বেরিয়ে যেতে মানা করেছে। কবিরাজ? কবিরাজের মানা তুমি শোনো বুঝি? চল ভাই চল, আমাদের দেরি হয়ে যাচ্ছে। না ভাই, তোমরা আমার এই জানালার সামনে রাস্তায় দাঁড়িয়ে একটু খেলা করো, আমি একটু দেখি।
এখানে কি নিয়ে খেলবো? এই যে আমার সব খেলনা পড়ে রয়েছে, এসব তোমরাই নাও ভাই। ঘরের ভিতরে একলা খেলতে আমার একটুও ভালো লাগে না। এইসব ধুলোয় ছড়ানো পড়েই থাকে, এ আমার কোনো কাজে লাগে না। বাহ বাহ বাহ, কি চমৎকার খেলনা! এই যে জাহাজ, এই যে জটাই বুড়ি, দেখছিস ভাই কেমন সুন্দর সেপাই! এই সব তুমি আমাদের দিয়ে দিলে? তোমার কষ্ট হচ্ছে না? না, কিচ্ছু কষ্ট হচ্ছে না, সব তোমাদের দিলুম। আর কিন্তু ফিরিয়ে দেব না। না, ফিরিয়ে দিতে হবে না। কেউ তো বকবে না? কেউ না, কেউ না, কিন্তু রোজ সকালে তোমরা এই খেলনাগুলো নিয়ে আমার এই দরজার সামনে খানিকক্ষণ ধরে খেলো, আবার এগুলো যখন পুরনো হয়ে যাবে আমি নতুন খেলনা আনিয়ে দেবো। বেশ ভাই, আমরা রোজ এখানে খেলে যাব। ও ভাই, সেপাইগুলোকে এখানে সব সাজা, আমরা লড়াই লড়াই খেলি। বন্দুক কোথায় পাই? ওই যে একটা মস্ত সরকাঠি পড়ে আছে, ওই থেকে ভেঙে ভেঙে নিয়ে আমরা বন্দুক বানাই। কিন্তু ভাই, তুমি যে ঘুমিয়ে পড়ছো। হ্যাঁ, আমার ভারী ঘুম পেয়ে আসছে, জানি না কেন আমার থেকে থেকে ঘুম পায়। অনেকক্ষণ বসে আছি আমি, আর বসে থাকতে পারছি না, আমার পিঠ ব্যথা করছে। এখন যে সবে এক প্রহর বেলা, এখনই তোমার ঘুম পায় কেন? ওই শোনো, এক প্রহরের ঘন্টা বাজছে। হ্যাঁ, ওই যে বাজছে, ঢং ঢং ঢং, আমাকে ঘুমোতে যেতে ডাকছে। তবে আমরা এখন যাই, আবার কাল সকালে আসবো। যাবার আগে তোমাদের একটা কথা আমি জিজ্ঞাসা করি ভাই, তোমরা তো বাইরে থাকো, তোমরা ওই রাজার ডাকঘরের ডাকঘর করাদের চেনো? হ্যাঁ, চিনি বই কি, খুব চিনি। কে তারা? নাম কি? একজন আছে বাদল হরকরা, একজন আছে শরৎ, আরও কত আছে। আচ্ছা, আমার নামে যদি চিঠি আসে তারা কি আমাকে চিনতে পারবে? কেন পারবে না? চিঠিতে তোমার নাম থাকলেই তারা তোমাকে ঠিক চিনে নেবে। কাল সকালে যখন আসবে তাদের একজনকে ডেকে এনে আমাকে চিনিয়ে দিও না। আচ্ছা, দেব। পিসেমশাই, আজ আর আমার সেই জানলার কাছেও যেতে পারবো না, কবিরাজ বারণ করেছে। হ্যাঁ বাবা, সেখানে রোজ রোজ বসে থেকেই তো তোমার ব্যামো বেড়ে গেছে। না পিসেমশাই না, আমার ব্যামোর কথা আমি কিছুই জানি না, কিন্তু সেখানে থাকলে আমি খুব ভালো থাকি। সেখানে বসে বসে তুমি এই শহরের যত রাজ্যের ছেলে বুড়ো সকলের সঙ্গে ভাব করে নিয়েছো। আমার দরজার কাছে রোজ একটা মস্ত মেলা বসে যায়, এতেও কি কখনো শরীর টেকে? দেখো দেখি, আজ তোমার মুখখানা কীরকম ফ্যাকাশে হয়ে গেছে। পিসেমশাই, আমার সেই ফকির হয়তো আজ আমাকে জানলার কাছে দেখতে না পেয়ে চলে যাবে। তোমার আবার ফকির কে? সেই যে রোজ আমার কাছে এসে নানা দেশ বিদেশের কথা বলে যায়, শুনতে আমার ভারী ভালো লাগে। কই, আমি তো কোনো ফকিরকে জানি না। এই ঠিক তার আসবার সময় হয়েছে, তোমার পায়ে পড়ি, তুমি তাকে একবার বলে এসো না, সে যেন আমার ঘরে এসে একবার বসে। এই যে ফকির, এসো, আমার বিছানায় এসে বসো। এ কি, এ যে আমি ফকির। হ্যাঁ, তুমি যে কি নও তা তো ভেবে পাইনে। এবারে তুমি কোথায় গিয়েছিলে ফকির? আমি ক্রৌঞ্চ দ্বীপে গিয়েছিলুম, সেইখান থেকেই এইমাত্র আসছি। পঞ্চদ্বীপে? এতে আশ্চর্য হও কেন? তোমাদের মতো আমাকে পেয়েছো? আমার তো যেতে কোনো খরচ নেই, আমি যেখানে খুশি যেতে পারি। তোমার ভারী মজা, আমি যখন ভালো হব
তখন তুমি আমাকে চেলা করে নেবে বলেছিলে, মনে আছে ফকির? খুব মনে আছে। বেড়াবার এমন সব মন্ত্র শিখিয়ে দেব যে সমুদ্রে, পাহাড়ে, অরণ্যে কোথাও কিছুতে বাধা দিতে পারবে না। এসব কি পাগলের মতো কথা হচ্ছে তোমাদের? বাবা অমল, পাহাড়, সমুদ্র, পর্বতকে ভয় করি নে, কিন্তু তোমার এই পিসেটির সঙ্গে যদি আবার কবিরাজ এসে জোটেন, তাহলে আমার মন্ত্রকে হার মানতে হবে যে। না না পিসেমশাই, তুমি কবিরাজকে কিছু বলো না। এখন আমি এইখানেই শুয়ে থাকবো, কিচ্ছু করব না। কিন্তু যেদিন আমি ভালো হব সেই দিনই আমি ফকিরের মন্ত্র নিয়ে চলে যাব। নদী, পাহাড়, সমুদ্রে আমাকে আর ধরে রাখতে পারবে না। ছি বাবা, কেবল অমন যাই যাই করতে নেই, শুনলে আমার মন কেমন খারাপ হয়ে যায়। ক্রৌঞ্চ দ্বীপ কিরকম দ্বীপ আমাকে বলো না ফকির? সে ভারী আশ্চর্য জায়গা, সে পাখিদের দেশ। সেখানে মানুষ নেই, তারা কথা কয় না, চলে না, তারা গান গায় আর ওড়ে। বাহ, কি চমৎকার! সমুদ্রের ধারে সমুদ্রের ধারে বই কি, সব নীল রঙের পাহাড় আছে। নীল পাহাড়েই তো তাদের বাসা। সন্ধ্যের সময় সেই পাহাড়ের উপর সূর্যাস্তের আলো এসে পড়ে, আর ঝাঁকে ঝাঁকে সবুজ রঙের পাখি তাদের বাসায় ফিরে আসতে থাকে। সেই আকাশের রঙে, পাখির রঙে, পাহাড়ের রঙে সে এক কাণ্ড হয়ে ওঠে। পাহাড়ে ঝর্ণা আছে? বিলক্ষণ! ঝর্ণা না থাকলে কি চলে? একেবারে হিরে গালিয়ে ঢেলে দিচ্ছে। আর তার কি নৃত্য! নুড়িগুলোকে ঠুং ঠাং করে বাজাতে বাজাতে কেবলই কলকল ঝরঝর করতে করতে ঝর্ণাটি সমুদ্রের মধ্যে গিয়ে ঝাঁপ দিয়ে পড়ছে। কোনো কবিরাজের বাবার সাধ্য নেই তাকে একদণ্ড কোথাও আটকে রাখে। পাখিগুলো আমাকে নিতান্ত তুচ্ছ একটা মানুষ বলে যদি একঘরে করে না রাখতো, তাহলে ওই ঝর্ণার ধারে তাদের হাজার হাজার বাসার এক পাশে বাসা বেঁধে সমুদ্রের ঢেউ দেখে দেখে সমস্ত দিনটা কাটিয়ে দিতুম। আমি যদি পাখি হতুম তাহলে? তাহলে একটা ভারী মুশকিল হতো। শুনলুম তুমি নাকি দইওয়ালাকে বলে রেখেছো বড় হলে তুমি দই বিক্রি করবে। পাখিদের মধ্যে তোমার দইয়ের ব্যবসাটা তেমন বেশ জমতো না, বোধহয় ওতে তোমার কিছু লোকসানই হতো। আর তো আমার চলে না, আমাকে শুদ্ধ তোমরা খেপিয়ে দেবে দেখছি। আমি চললুম। পিসেমশাই, আমার দইওয়ালা এসে চলে গেছে। গেছে বই কি, তোমার ওই শখের ফকিরের তল্পি বেয়ে ক্রৌঞ্চ দ্বীপে পাখির বাসায় উড়ে বেড়ালে তার তো পেট চলে না। সে তোমার জন্য একবার দই রেখে গেছে, বলে গেছে তাদের গ্রামের তার বঞ্জির বিয়ে, তাই সে কল্পিপাড়ায় বাসির ফরমাস দিতে যাচ্ছে, তাই বড় ব্যস্ত আছে। সে যে বলেছিল আমার সঙ্গে তার ছোট বোনঝিটির বিয়ে দেবে। তবে তো বড় মুশকিল দেখছি। বলেছিল সে আমার টুকটুকে বউ হবে, তার নাকে নোলক, তার লাল দূরে শাড়ি। সে সকালবেলা নিজের হাতে কালো গরু দুয়ে নতুন মাটির ভাঁড়ে আমাকে ফেনা শুদ্ধ দুধ খাওয়াবে, আর সন্ধ্যের সময় গোয়াল ঘরে প্রদীপ দেখিয়ে এসে আমার কাছে বসে সাত ভাই চম্পার গল্প করবে। বাহ বাহ, খাসা বউ তো। আমি যে ফকির মানুষ, আমারই লোভ হয়। তা বাবা ভয় নেই, এবারকার মতো বিয়ে দিক না। আমি তোমাকে বলছি, তোমার দরকার হলে কোনোদিন ওর ঘরে বঞ্ঝির অভাব হবে না। যাও যাও, আর তো পারা যায় না। ফকির, পিসেমশাই তো গিয়েছেন, এইবার আমাকে চুপি চুপি বলো না, ডাকঘরে কি আমার নামে রাজার চিঠি এসেছে? শুনেছি তো, তার চিঠি রওনা হয়ে বেরিয়েছে। সে চিঠি এখন পথে আছে। পথে? কোন পথে? সেই যে বৃষ্টি হয়ে আকাশ পরিষ্কার হয়ে গেলে অনেক দূরে দেখা যায় সেই ঘন বনের পথে? তবে তো তুমি সব জানো দেখছি, সেই পথেই তো। তবে তো তুমি সব জানো দেখছি, সেই পথেই তো। আমি সব জানি ফকির। তাই তো দেখতে পাচ্ছি।
কেমন করে জানলে? তা আমি জানি নে, আমি যেন চোখের সামনে দেখতে পাই, মনে হয় যেন আমি অনেকবার দেখেছি, সে অনেক দিন আগে, কতদিন তা মনে পড়ে না। বলবো, আমি দেখতে পাচ্ছি রাজার ডাক হরকরা পাহাড়ের উপর থেকে একলা কেবলই নেমে আসছে, বাঁ হাতে তার লণ্ঠন, কাঁধে তার চিঠির থলি। কতদিন কত রাত ধরে সে কেবলই নেমে আসছে। পাহাড়ের পায়ের কাছে ঝর্ণার পথ যেখানে ফুরিয়েছে সেখানে বাঁকা নদীর পথ ধরে সে কেবলই চলে আসছে। নদীর ধারে জোয়ারির ক্ষেত, তারই সরু গলির ভিতর দিয়ে দিয়ে সে কেবলই আসছে। তারপরে আখের ক্ষেত, সেই আখের ক্ষেতের পাশ দিয়ে উঁচু আল চলে গিয়েছে, সেই আলের উপর দিয়ে সে কেবলই চলে আসছে। রাত দিন একলাটি চলে আসছে। ক্ষেতের মধ্যে ঝিঝি পোকা ডাকছে, নদীর ধারে একটিও মানুষ নেই, কেবল কাদা খোঁচা লেজ দুলিয়ে দুলিয়ে বেড়াচ্ছে। আমি সমস্ত দেখতে পাচ্ছি। যতই সে আসছে দেখছি আমার বুকের ভিতরে ভারী খুশি হয়ে উঠছে। অমন নবীন চোখ তো আমার নেই, তবু তোমার দেখার সঙ্গে সঙ্গে আমিও দেখতে পাচ্ছি। আচ্ছা ফকির, যার ডাকঘর, তুমি সেই রাজাকে জানো? জানি বই কি, আমি যে তার কাছে রোজ ভিক্ষে নিতে যাই। সে তো বেশ, আমি ভালো হয়ে উঠলে আমিও তার কাছে ভিক্ষা নিতে যাব, পারবো না যেতে? বাবা, তোমার আর ভিক্ষার দরকার হবে না, তিনি তোমাকে যা দেবেন অমনিই দিয়ে দেবেন। না না, আমি তার দরজার সামনে পথের ধারে দাঁড়িয়ে জয় হোক বলে ভিক্ষা চাইব, আমি খঞ্জনি বাজিয়ে নাচবো, সে বেশ হবে না? সে খুব ভালো হবে, তোমাকে সঙ্গে করে নিয়ে গেলে আমারও পেট ভরে ভিক্ষা মিলবে। তুমি কি ভিক্ষা চাইবে? আমি বলবো, আমাকে তোমার ডাক হরকরা করে দাও, আমি অমনি লণ্ঠন হাতে ঘরে ঘরে তোমার চিঠি বিলি করে বেড়াবো। জানো ফকির, আমাকে একজন বলেছে আমি ভালো হয়ে উঠলে সে আমাকে ভিক্ষা করতে শেখাবে, আমি তার সঙ্গে যেখানে খুশি ভিক্ষা করে বেড়াবো। কে বলো দেখি? ছিদাম। কোন ছিদাম? সেই যে অন্ধ খোড়া, সে রোজ আমার জানলার কাছে আসে। ঠিক আমার মতো একজন ছেলে তাকে চাকার গাড়িতে করে ঠেলে ঠেলে নিয়ে বেড়ায়। আমি তাকে বলেছি আমি ভালো হয়ে উঠলে তাকে ঠেলে ঠেলে নিয়ে বেড়াবো। সে তো বেশ মজা হবে দেখছি। সেই আমাকে বলেছে কেমন করে ভিক্ষা করতে হয় আমাকে শিখিয়ে দেবে। পিসেমশাইকে আমি বলি ওকে ভিক্ষা দিতে, তিনি বলেন ও মিথ্যা কানা, মিথ্যা খোড়া। আচ্ছা, ও যেন মিথ্যা কানাই হলো, কিন্তু চোখে দেখতে পায় না, সেটা তো সত্যি। ঠিক বলেছ বাবা, ওর মধ্যে সত্যি হচ্ছে ওইটুকু যে ও চোখে দেখতে পায় না, তাই ওকে কানা বলো আর নাই বলো। তাও ভিক্ষা পায় না, তবে তোমার কাছে বসে থাকি কি করতে? ওকে যে আমি শোনাই কোথায় কি আছে, বেচারা দেখতে পায় না। তুমি যেসব দেশের কথা আমাকে বলো সেসব আমি ওকে শুনিয়ে দিই। তুমি সেদিন আমাকে সেই যে হালকা দেশের কথা বলেছিলে, যেখানে কোনো জিনিসের কোনো ভার নেই, যেখানে একটু লাফ দিলেই অমনি পাহাড় ডিঙিয়ে চলে যাওয়া যায়, সেই হালকা দেশের কথা শুনে ও ভারী খুশি হয়ে উঠেছিল। আচ্ছা ফকির, সে দেশে কোন দিক দিয়ে যাওয়া যায়? ভিতরের দিকে দিয়ে সে একটা রাস্তা আছে, সে হয়তো খুঁজে পাওয়া শক্ত। ও বেচারা যে অন্ধ, ও তো দেখতেই পাবে না, ওকে কেবলই ভিক্ষাই করে বেড়াতে হবে, তাই নিয়ে ও দুঃখ করছিল। আমি ওকে বললুম, ভিক্ষা করতে গিয়ে তুমি যে কত বেড়াতে পাও, সবাই তো সে পায় না। বাবা, ঘরে বসে থাকলেই বা এত কিসের দুঃখ? না না, দুঃখ নেই। প্রথমে যখন আমাকে ঘরের মধ্যে বসিয়ে রেখে দিয়েছিল, আমার মনে হয়েছিল যেন দিন ফুরোচ্ছে না। আমাদের রাজার ডাকঘর দেখে অবধি এখন আমার রোজই ভালো লাগে, এই ঘরের মধ্যে বসে বসেই ভালো লাগে। একদিন আমার চিঠি এসে পৌঁছবে, সে কথা মনে করলেই আমি খুব খুশি হয়ে চুপ করে বসে থাকতে পারি। কিন্তু রাজার চিঠিতে
কি যে লেখা থাকবে তা তো জানি না আমি। তা নাই জানলে তোমার নামটি তো লেখা থাকবে, তাহলেই হলো। তোমরা দুজনে মিলে একই ফ্যাসাদ বাঁধিয়ে বসে আছো বলো দেখি। তোমরা দুজনে মিলে একই ফ্যাসাদ বাঁধিয়ে বসে আছো বলো দেখি। কেন, হয়েছে কি? শুনছি তোমরা নাকি রটিয়েছ। রাজা তোমাদের চিঠি লিখবেন বলে ডাকঘর বানিয়েছেন। তাতে হয়েছে কি? আমাদের পঞ্চানন মোড়ল সেই কথাটি রাজার কাছে লাগিয়ে বেনামি চিঠি লিখে দিয়েছে। সকল কথাই রাজার কানে ওঠে, সে কি আমরা জানি নে? তবে সামলে চলো না কেন? রাজা বাদশার নাম করে অমন জাতা কথা মুখে আনা কেন? তোমরা যে আমাকে শুদ্ধ মুশকিলে ফেলবে। ফকির, রাজা কি রাগ করবে? অমনি বললেই হলো রাগ করবে? কেমন রাগ করে দেখি না। আমার মতো ফকির আর তোমার মতো ছেলের উপর রাগ করে সে কেমন রাজাগিরি ফলায় তা দেখা যাবে। দেখো ফকির, আজ সকালবেলা থেকে আমার চোখের উপর থেকে থেকে অন্ধকার হয়ে আসছে। মনে হচ্ছে সব যেন স্বপ্ন। একেবারেই চুপ করে থাকতে ইচ্ছে করছে, কথা কইতে আর ইচ্ছে করছে না। রাজার চিঠি কি আসবে না এখনই? এই ঘর যদি সব মিলিয়ে যায়, যদি... আসবে, চিঠি আজই আসবে। আজ কেমন ঠেকছে? কবিরাজ মশাই, আজ খুব ভালো বোধ হচ্ছে। মনে হচ্ছে যেন সব বেদনা চলে গেছে। ওই হাসিটি তো ভালো ঠেকছে না। ওই যে বলছে খুব ভালো বোধ হচ্ছে, ওইটাই তো খারাপের লক্ষণ। আমাদের চক্রধর দত্ত বলেছেন। দোহাই কবিরাজ মশাই, চক্রধর দত্তের কথা রেখে দিন। এখন বলুন ব্যাপারখানা কি? বোধ হচ্ছে আর ধরে রাখা যাবে না। আমি তো নিষেধ করে গিয়েছিলুম, কিন্তু বোধ হচ্ছে বাইরের হাওয়া লেগেছে। না কবিরাজ মশাই, আমি ওকে খুব করে চারিদিক থেকে আগলে সামলে রেখেছি। ওকে বাইরে যেতে দিইনি, দরজা তো প্রায় বন্ধই রাখি। হঠাৎ আজ একটা কেমন হাওয়া দিয়েছে। আমি দেখে এলুম তোমাদের সদর দরজার ভিতর দিয়ে হু হু করে হাওয়া বইছে। ওটা একেবারেই ভালো নয়। ও দরজাটা বেশ ভালো করে তালা চাবি বন্ধ করে দাও, না হয় দিন 2-3 তোমাদের এখানে লোক আনাগোনা বন্ধই থাক না। যদি কেউ এসে পড়ে, খিড়কি দরজা আছে, ওই যে জানলা দিয়ে সূর্যাস্তের আভাটা আসছে, ওটাও বন্ধ করে দাও। ওতে রোগীকে বড় জাগিয়ে রেখে দেয়। অমল চোখ বুজে রয়েছে, বোধহয় ঘুমোচ্ছে। ওর মুখ দেখে মনে হয় যেন কবিরাজ মশাই, যে আপনার নয় তাকে ঘরে এনে রাখলুম, তাকে ভালোবাসলুম, এখন বুঝি আর তাকে রাখতে পারবো না। ও কি, তোমার ঘরে যে মোড়ল আসছে? এ কি উৎপাত! আমি আসি ভাই, কিন্তু তুমি যাও, এখনই ভালো করে দরজাটা বন্ধ করে দাও। আমি বাড়ি গিয়েই একটা বিষবড়ি পাঠিয়ে দিচ্ছি, সেইটা খাইয়ে দেখো। যদি রাখবার হয় তো সেইটাতেই টেনে রাখতে পারবে। কিরে ছোড়া? আরে আরে, চুপ চুপ। না ফকির, তুমি ভাবছো আমি ঘুমোচ্ছি? আমি ঘুমোইনি, আমি সব শুনছি। আমি যেন অনেক দূরের কথাও শুনতে পাচ্ছি। আমার মনে হচ্ছে আমার মা, আমার বাবা যেন শিয়রের কাছে কথা করছেন। ওহে মাধব দত্ত, আজকাল তোমাদের যে খুব বড় বড় লোকের সঙ্গে সম্বন্ধ। মানে মানে আজ্ঞে না না, বলেন কি মোড়ল মশাই, এমন পরিহাস করবেন না। আমরা নিতান্তই সামান্য লোক। তোমাদের এই ছেলেটি যে রাজার চিঠির জন্য অপেক্ষা করে বসে আছে। না মানে, ও তো ছেলে মানুষ, ও পাগল, ওর কথা কি ধরতে আছে? না 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 না, এতে আর আশ্চর্য কি? তোমাদের মধ্যে এমন যোগ্য ঘর রাজা পাবেন কোথায়? সেই জন্যই দেখছো না, ঠিক তোমাদের জানলার সামনে রাজার নতুন ডাকঘর বসেছে। ওরে ছোড়া, তোর নামে রাজা চিঠি এসেছে যে। সত্যি? এ কি সত্যি না হয়ে যায়? তোমার সঙ্গে রাজার বন্ধুত্ব, হা 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 হা। এই যে তার চিঠি। আমাকে ঠাট্টা করো না ফকির। ফকির, তুমি বলো না, এ কি সত্যি তার চিঠি? হ্যাঁ বাবা, আমি ফকির তোমাকে বলছি, এই সত্য তারই চিঠি। কিন্তু আমি যে এতে কিছুই দেখতে পাচ্ছি নে।
আমার চোখে আজ সব সাদা হয়ে গেছে। মোড়ল মশাই, বলে দাও না এ চিঠিতে কি লেখা আছে? রাজা লিখেছেন, আমি আজকালের মধ্যেই তোমাদের বাড়ি যাচ্ছি। আমার জন্য তোমাদের মুড়ি মুড়কির ভোগ তৈরি করে রেখো। রাজভবন আর আমার এক দণ্ড ভালো লাগছে না। হা 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 হা। মোড়ল মশাই, দোহাই আপনার, এসব কথা নিয়ে পরিহাস করবেন না। পরিহাস? কিসের পরিহাস? পরিহাস করেন এমন সাধ্য আছে ওর? আরে ঠাকুরদা, তুমি খেপে গেলে নাকি? আমি খেপেছি। তাই আজ এই সাদা কাগজে অক্ষর দেখতে পাচ্ছি। রাজা লিখছেন তিনি স্বয়ং অমলকে দেখতে আসছেন। তিনি তার রাজকবিরাজকেও সঙ্গে করে আনছেন। ফকির, ওই যে ফকির, বাজনা বাজছে, তার বাজনা বাজছে, শুনতে পাচ্ছ না? হা 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 হা। উনি আর একটু না খেপলে তো শুনতে পাবেন না। মোড়ল মশাই, আমি মনে করতুম তুমি আমার উপর রাগ করেছো, তুমি আমাকে ভালোবাসো না। তুমি যে সত্যি রাজার চিঠি আনবে এ আমি মনে করিনি। দাও, আমাকে তোমার পায়ের ধুলো দাও। না, এই ছেলেটার ভক্তি শ্রদ্ধা আছে, বুদ্ধি নেই বটে, কিন্তু মনটা ভালো। এতক্ষণে 4 প্রহর হয়ে গেছে বোধহয়। ওই যে ঢং 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 ঢং, সন্ধ্যা দ্বারা কি উঠেছে ফকির? আমি কেন দেখতে পাচ্ছি না? ওরা যে জানলা বন্ধ করে দিয়েছে, আমি খুলে দিচ্ছি। খোলো দ্বার, দ্বার খোলো। ও কি? ও ও কে? ও ও এ কি উৎপাত? খোলো দ্বার, দ্বার খোলো। কে কে তোমরা? তোমরা কে? মোড়ল মশাই, এ তো ডাকাত নয়। কে রে? আমি পঞ্চানন মোড়ল। তোদের মনে ভয় ডর নেই নাকি? দেখো একবার, শব্দ থেমেছে। পঞ্চাননের আওয়াজ পেলে আর রক্ষে নেই, যত বড় ডাকাতি হোক না। দ্বার যে ভেঙে ফেলেছে, তাই আর শব্দ নেই। মহারাজ আজ রাত্রে আসবেন। কি সর্বনাশ! কত রাত্রে দূত, কত রাত্রে? আজ 2 প্রহর রাত্রে। যখন আমার বন্ধু প্রহরী নগরের সিংহদ্বারে ঘণ্টা বাজাবে ঢং ঢং ঢং, তখন? হ্যাঁ, তখন রাজা তার বালক বন্ধুটিকে দেখবার জন্য তার সবচেয়ে বড় কবিরাজকে পাঠিয়েছেন। এ কি? চারিদিক সমস্তই যে বন্ধ। খুলে দাও, খুলে দাও। যত দ্বার জানালা আছে সব খুলে দাও। বাবা, কেমন বোধ করছো? খুব ভালো, খুব ভালো কবিরাজ মশাই। আমার আর কোনো অসুখ নেই, কোনো বেদনা নেই। আহ, সব খুলে দিয়েছো, সব তারাগুলি দেখতে পাচ্ছি, অন্ধকারের ওপারকার সব তারা। অর্ধরাত্রে যখন রাজা আসবেন তখন তুমি বিছানা ছেড়ে উঠে তার সঙ্গে বেরোতে পারবে? পারবো, আমি পারবো। বেরোতে পারলে আমি বাঁচি। আমি রাজাকে বলবো এই অন্ধকার আকাশে ধ্রুবতারাটিকে দেখিয়ে দাও। আমি সে তারা বোধহয় কতবার দেখেছি, কিন্তু সে যে কোনটা সে তো আমি চিনি নে। তিনি সব চিনিয়ে দেবেন। এই ঘরটি রাজার আগমনের জন্য পরিষ্কার করে ফুল দিয়ে সাজিয়ে রাখো। ওই লোকটিকে তো এ ঘরে রাখা চলবে না। নানা কবিরাজ মশাই, উনি আমার বন্ধু। তোমরা যখন আসনি উনিই আমাকে রাজার চিঠি এনে দিয়েছিলেন। আচ্ছা বাবা, উনি যখন তোমার বন্ধু তখন উনিও এই ঘরে রইলেন। বাবা, রাজামশাই তোমাকে ভালোবাসেন। তিনি স্বয়ং আজ আসছেন। তার কাছে আজ কিছু প্রার্থনা করো। আমাদের অবস্থা তো ভালো নয়, জানো তো সবই। সে আমি ঠিক করে রেখেছি পিসেমশাই, সে তোমার কোনো ভাবনা নেই। কি কি ঠিক করেছো বাবা? আমি তার কাছে চাইব তিনি যেন আমাকে তার ডাকঘরের হরকড়া করে দেন। আমি দেশে দেশে ঘরে ঘরে
তার চিঠি বিলি করব? হাই 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 আমার কপাল! পিসেমশাই, রাজা আসবেন, তার জন্যে কি ভোগ তৈরি রাখবে? তিনি বলে দিয়েছেন তোমাদের এখানে তার মুড়ি মুড়কির ভোগ হবে। মুড়ি মুড়কি? মোড়ল মশাই, তুমি তো আগেই বলে দিয়েছিলে রাজার সব খবরই তুমি জানো। আমরা তো কিছুই জানতুম না। আমার বাড়িতে যদি লোক পাঠিয়ে দাও তাহলে রাজার জন্যে ভালো ভালো কিছু। কোনো দরকার নেই। এইবার তোমরা সকলে স্থির হও। এলো এলো, ওর ঘুম এলো। আমি বালকের শিয়রের কাছে বসবো। ওর ঘুম আসছে। প্রদীপের আলো নিভিয়ে দাও। এখন আকাশের তারাটি থেকে আলো আসুক। ওর ঘুম এসেছে। ঠাকুরদা, তুমি অমন মূর্তিটির মতো হাত জোর করে নীরবে দাঁড়িয়ে আছো কেন? আমার কেমন ভয় হচ্ছে। এ যা দেখছি, এসব কি ভালো লক্ষণ? এরা আমার ঘর অন্ধকার করে দিচ্ছে কেন? তারার আলোতে আমার কি হবে? চুপ করো অবিশ্বাসী, কথা কইও না। অমল, ও ঘুমিয়ে পড়েছে। আমি যে ওর জন্য ফুল এনেছি, ওর হাতে কি দিতে পারবো না? আচ্ছা, দাও তোমার ফুল। ও কখন জাগবে? এখনই, যখন রাজা এসে ওকে ডাকবেন। তখন তোমরা ওকে একটি কথা কানে কানে বলে দেবে। কি বলবো? বলো যে সুধা তোমাকে ভোলেনি। জীবন মরণে সীমানা ছাড়ায়ে বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়ে। জীবন মরণে সীমানা ছাড়ায়ে বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়ে। জীবন মরণে সীমা